আমরা যেহেতু আপনাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, আর মোটামুটি আমরা রিভাইজ করেছি লাস্ট ক্লাসেও। আজকে মূলত আমি আপনাদের কাছ থেকে আপনাদের কোনো কোয়েরিজ, প্রশ্ন, কোনো বিষয়ে বুঝতে অস্পষ্টতা রয়ে যাচ্ছে এরকম কিছু বিষয় থাকলে সেগুলো শুনবো এবং সেগুলো আমরা ডিসকাস মূলত করবো আর কি। তো আজকে মূলত আপনাদেরই কথা বলার সুযোগ। তো আমার মনে হয় অনেকেই জয়েন করেছেন ইতিমধ্যে। তো আপনারা একজন একজন করে আপনাদের কোনো ক্লারিফিকেশন কোয়েরিজ থাকলে সেগুলো শুরু করতে পারেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রথম একটা ইস্যু হচ্ছে যে আমাদের দুইটা কুইজের নাম্বার আপনি অ্যাড করেছেন, থার্ড কুইজটার নাম্বার এখন অ্যাড হয় না, এটা বাকি আছে। আর স্যার, সিলেবাসের বিষয়ে আপনি তো গত ক্লাসে দিয়ে দিয়েছেন, আমরা যতটুকু করতে গিয়ে দেখেছি স্যার, আমাদের কাছে মোটামুটি অনেক হিউজ মনে হচ্ছে, যেহেতু আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ক্লাসগুলো এভাবে করতে পারি নাই। তো এই জায়গাটা কিছুটা বিবেচনা করা যায় কিন্তু স্যার, সকলে এটা বলতেছিল স্যার, আমার মতে সকলের এটা মত। আচ্ছা, থ্যাংক ইউ। ওই আমরা থার্ড কুইজটা হচ্ছে আপনাদের যে যে দুটো কুইজ আছে সেই দুটো কুইজের গড়টা এখানে অ্যাড হবে। তো সেটা হচ্ছে আপনাদের 6 জন সম্ভবত, এখনো আমি টপিকটাতেই নেই, ওনারা কুইজ মিস করেছেন একটা। সেটা অ্যাড করলে এরপর আমি এটা দিয়ে দিব। এটা ইনফ্যাক্ট আমরা যখন ফাইনালে মার্কস আপলোড হবে তখন দিয়ে দিতে পারবো। তো এটা ইস্যু হবে না আশা করি। আর আমি আশা করি যে আপনারা অন্যান্য মার্কগুলো দেখতে পাচ্ছেন, কারণ আমার এখান থেকে সবগুলো আপলোড করা। তো আপনাদের ওখানে শো করছিল না কেন সেটা জানি না, যাই হোক, আশা করি এটা রিজলভ হয়েছে। আচ্ছা, এবার সিলেবাসের বিষয়টা আমি বলি। আমি কিন্তু বারবার ক্ল্যারিফাই করেছি, আরো আজকেও আর একটু ক্ল্যারিফাই করে দেব যে আমাদের টপিক হচ্ছে যেহেতু স্টেপস গুলা, আর হচ্ছে আমরা কিছু স্পেসিফিক রুলস এবং অর্ডারস আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনাদের মূল কাজ হবে হচ্ছে জাস্ট ধারণা রাখা। আমি এটুকু বলি, শুধু ধারণা রাখতে হবে যে কোন সেকশনে কি বলা আছে এবং কোন রুলসে কি বলা আছে, তাহলে আপনারা কোশ্চেনটা অ্যান্সার করতে পারবেন। আপনাদেরকে এটা কখনোই বলতে বলা হবে না যে অর্ডার 17 বা অর্ডার 6, রুল 17-এ কি বলা আছে সেটা ব্যাখ্যা করেন। আপনাদের কাছে জাস্ট হয়তো কথার কথা, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, যে জানতে চাওয়া হবে যে আপনি এরকম একটা মামলা করেছেন, মামলা করার জন্য আপনাকে একজন ক্লায়েন্ট ইনস্ট্রাকশন দিয়েছেন। এরপর আপনি মামলা করলেন, মামলা করার পরে এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করলো যেখানে মনে হচ্ছে যে আপনাকে জিনিসটা সমাধান করতে হবে বাই অ্যামেন্ডিং দ্য প্লেইন্ট, যে প্লেনটা আপনি সাবমিট করেছেন। এখন আপনি ক্লায়েন্টকে কি অ্যাডভাইস করবেন? আপনারা কেউ একজন আমাকে, নিজেরা যারা ধরেন পরীক্ষায় তো আপনারা লিখেছেন অলরেডি, এই সিম্পল প্রশ্নটার উত্তর আপনারা কিভাবে লিখতে পারেন এটা আমাকে একটু কেউ এক্সপ্লেন করেন, তাহলে আমি জিনিসটা আপনাদেরকে সহজে বুঝাবো। স্যার, প্রশ্নটা যদি আরেকবার করতে শুনতে পারি। প্রশ্নটা হচ্ছে, একটা ফ্যাক্ট দেয়া হলো, এই ফ্যাক্টের মধ্যে বলা হলো যে আপনি একজন ক্লায়েন্টের পক্ষ থেকে মামলা করার জন্য ইনস্ট্রাক্টেড। মামলা যখন ফাইল হয়ে গেল, সমন ইস্যু হয়ে গেল, আপনি হঠাৎ করে আপনার ক্লায়েন্ট এসে আপনাকে বললো যে এই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে, এটা বাদ পড়ে গেছে, এটা আনতেই হবে, নাইলে মামলার ক্ষতি হয়ে যাবে, এবং আপনিও দেখলেন যে সত্য। এখন তাহলে আপনাকে মামলার এটা অ্যামেন্ড করা ছাড়া, যে প্লেইনটা আপনি সাবমিট করেছেন, অ্যামেন্ড করা ছাড়া আপনার কোনো উপায় নাই। তো এই অ্যামেন্ড করার ক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে আপনি কি অ্যাডভাইস করবেন, এটাই হচ্ছে ধরেন আপনার প্রশ্ন। এখন এই প্রশ্নটার জন্য আপনি কিভাবে উত্তরটা সাজাবেন এটাকে বলেন। আমি এটুকু বলে দিই, এটা এটা প্রভিশনটা বলা আছে হচ্ছে অর্ডার 6, রুল 17-এ কিভাবে অ্যামেন্ডমেন্টের বিষয়টা আছে সেটা বলা আছে। তো এইটা হচ্ছে লিগ্যাল বেসিস। এখন এই ফ্যাক্ট জানলেন, লটাও জানবেন, আপনার উত্তরটা আপনি সাজাবেন কিভাবে। জি স্যার, এই ক্ষেত্রে স্যার, ওই যে আপনি যেটা বলতেছিলেন, অর্ডার 6 এর রুল 17 অনুযায়ী যে গ্রাউন্ড গুলোতে আর্জি সংশোধনের জন্য আবেদন করা যেতে পারে, প্রথমত আগে আমি যাচাই করার চেষ্টা করবো যে আদৌ গ্রাউন্ডটা কি ভ্যালিড গ্রাউন্ড কিনা। তারপরে স্যার, যে পদ্ধতি বলা আছে অ্যাপ্লিকেশন করব এই রুলস এর অধীনে, এবং এটার পর তো আদালতে একটা শুনানি হয় সম্ভবত, যে এটা আদৌ সংশোধনযোগ্য হবে কিনা বা গ্রাউন্ডটা ঠিক আছে কিনা। ওকে। না আমি, এটা তো বটেই, এটা তো আপনার প্রসিডিওর অনুসারে, কিন্তু কিন্তু আপনি পরীক্ষার খাতায় যখন আপনি অ্যান্সারটা লিখবেন, ধরেন এটা হয়তো আপনাদেরকে ওই যে যে চারটা থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে, এরকম একটা 12.5 মার্কসের অ্যান্সার চাচ্ছি আমি।
ইন দ্যাট কেস আপনি কিভাবে লিখবেন? স্যার আপনি বলেন, বিস্তারিত ধারণা নেই এখন ওইভাবে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে কি, আমি আবারও বলে রাখি যে এই ধরনের বিষয়গুলোতে আপনারা, আমি যে টপিকগুলো দিয়েছি, যেমন ধরেন স্টেপসটা কিন্তু খুব সহজ। স্টেপসটা হচ্ছে আপনাদের কিছু সেকশন এবং কিছু রুলস মাথায় রাখলেই শুরু থেকে শেষ পর্যন্ত সিভিল সিভিল লিটিগেশনের স্টেপস গুলো একদম। এবং এটা আমার মনে হয় আমরা প্রায় প্রত্যেকটা একটা ক্লাস পর পরই এটা প্রায় রিক্যাপ করেছি, এটা আমরা এখন রিক্যাপ করব না। এটা আপনারা খুব সহজে, আপনাদের গ্রুপের চার্টও দেওয়া আছে, সেকশন গুলো দেওয়া আছে, এটা মাথায় রাখলে হবে কোন বিষয়ে কোন স্টেপের পর কোন স্টেপ আসে। স্পেসিফিক যে কয়টা বিষয় আমরা আলোচনা করেছি, স্পেসিফিক বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে প্লেন্ট। প্লেন্টে কি কি থাকতে হয় এবং কি কি না থাকলে আপনার প্লেনটা অসম্পূর্ণ হতে পারে, এবং অসম্পূর্ণ হওয়ার কারণে সেটা রিজেক্ট হয়ে যেতে পারে বা কোর্ট সেটাকে অ্যাকসেপ্ট নাও করতে পারে। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে ধরেন সমন ইস্যুর বিষয়টা, সমন ইস্যু হলে কখন কি হয়। তারপরে আমরা যে আরেকটা বিষয়ের উপর ফোকাস করছি সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স। পার্টি সমন পাওয়ার পর অ্যাপিয়ার করলে কি হবে, অ্যাপিয়ার না করলে কি হবে, বিবাদী আসলে কি হবে, বিবাদী না আসলে কি হবে, বিবাদী কেউ যদি না আসে তখনই বা কি হবে। এই বিষয়গুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য ধারণা রাখা। আপনাকে কিন্তু অর্ডার 9 এর রুল যে 13টা আছে, যেটার উপর অ্যাসাইনমেন্ট করেছেন এক্সপার্টে ডিক্রি এবং সেটা বাতিল করার ক্ষেত্রে, একদম হুবহু মুখস্থ রাখার প্রয়োজন নেই, আপনাদেরকে স্বচ্ছ ধারণা রাখতে হবে। তাহলে প্রশ্নের অ্যান্সারটা আমরা কিভাবে করব? সবগুলো প্রবলেম্যাটিক কোয়েশ্চেন, আমি আপনাকে এটুকু বলতে পারি অন্তত, আমি প্রশ্ন করার ক্ষেত্রে সবগুলো প্রবলেম্যাটিক বা এরকম ফ্যাক্ট বেসড প্রশ্নই দিয়েছি, যেটা শেষে 1-2 লাইনে হচ্ছে আপনার কাছে কি চাওয়া হচ্ছে সেই বিষয়টা ক্লিয়ার করা আছে। এখন তাহলে ধরেন যেটা আমরা বললাম অ্যামেন্ডমেন্ট অফ প্লেন্ট, এটা আমরা কিভাবে লিখবো? প্রথমে কিন্তু আপনাকে ফ্যাক্টটা সামারি করতে হবে, এবং ফ্যাক্ট সামারি করার অর্থ কিন্তু আবারও বলছি যে আপনি পুরো জিনিসটা উঠিয়ে দিবেন না, এটাকে আপনার নিজের ভাষায় লিখতে হবে। তো প্রথমত আপনাকে গুছিয়ে আপনাকে কি চাওয়া হচ্ছে সেই জিনিসটা লিখতে হবে। এরপরে এখানে ইস্যুস গুলো কি? এখানে লিগ্যাল ইস্যুটা হচ্ছে আপনি এই প্লেনটা আদৌ অ্যামেন্ড করতে পারবেন কিনা। কোথায় বলা আছে? লিগ্যাল বেসিস অর্ডার 6 রুল 17। আমি কিন্তু একটা উদাহরণ হিসেবে দিচ্ছি, এটা আপনাদের পরীক্ষায় হয়তো নাও আসতে পারে। তখন একটা জেনারেল ডিসকাশন আপনাকে করতে হতে পারে, যেখানে আপনি বলবেন যে অর্ডার 6 রুল 17 আসলে কি বলা আছে। আপনি যে এই বিষয়টা সম্পর্কে জানেন, এটা আমার বুঝতে হবে। তো সুতরাং আপনি সেখানে কি বলা আছে ইন জেনারেল আপনার মতো করে আপনি সেখানে লিখতে পারবেন যে এখানে এটা 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 এগুলো বলা আছে, এবং এই এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করা প্রয়োজন হবে। এরপরে আপনি ফ্যাক্ট সেট করলেন, ল সেট করলেন। নাও আপনার অ্যানালিসিসটা আসতে হবে। অর্থাৎ আপনার ফ্যাক্টে ধরেন কথার কথা বলা আছে, আমি এটা মনে হয় লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, আপনি মামলা করলেন জমির দখল নিয়ে, কিন্তু জমির উপর একটা মসজিদ আছে, সেই মসজিদের ইমামতির দায়িত্বটাও আপনি চান। অর্থাৎ আপনি প্রপার্টির ওনারশিপও চান, আবার একটা পজিশনের আপনার অ্যাপয়েন্টমেন্টও চান। একই মামলায় আপনি প্রথমে চেয়েছিলেন প্রপার্টির ওনারশিপ, অ্যামেন্ড করে সেখানে এখন আপনি একটা চাকুরি বা একটা নিয়োগের একটা বিষয়ও ইনক্লুড করতে চাচ্ছেন। এইটাতে কোনো বাধা আছে কিনা, আইনগত কোনো বাধা আছে কিনা, থাকলে সেটা আপনি করতে পারবেন কিনা। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার প্রশ্নে সবসময় যে জিনিসটা চাওয়া হবে, আপনাকে যদি আপনার মনে হয় যে না এটা আসলে লিগালি করা যাবে না, আপনি কিন্তু ওইটাও লিখতে পারবেন। ইটস নট লাইক যে আমি যদি বললাম যে আপনাকে এখন অ্যামেন্ডমেন্ট করা ছাড়া কোনো উপায় নেই, আপনি এখন ওই অ্যামেন্ডমেন্ট সম্পর্কেই লিখে যাচ্ছেন, অথচ হয়তো ফ্যাক্টটা এমন ভাবে দেওয়া আছে যেখানে ওই বিষয়টা অ্যামেন্ড করা আসলে ইলিগাল, মানে অ্যামেন্ড করাই যাবে না। ইন দ্যাট কেস আপনাকে কিন্তু এটা এক্সপ্লেন করে এটা বলে দিলেই হবে যে এই বিষয়টা আসলে ক্লায়েন্টকে অ্যাডভাইস করতে হবে যে আপনার মামলা অ্যামেন্ড করা যাবে না, আপনি প্রয়োজনে আরেকটা সেপারেট বিষয়ে মামলা করতে পারেন। আপনি যদি পোস্ট পজিশন চান, এটা চেয়ে আপনি আলাদাভাবে একটা নতুন করে মামলা করেন, কিন্তু এই মামলা সংশোধন করে সেটা করা সম্ভব না, কারণ আইনে এভাবে এভাবে বারটা দেওয়া আছে। অর্থাৎ আপনাকে একটা অ্যানালিসিস টানতে হবে। অ্যানালিসিস করার পরে আপনার অ্যানালিসিসে আপনাকে কিন্তু
ব্যাখ্যা দিতে হবে, এবং এটা আপনারা অনেকেই এবার পরীক্ষায় মিড টার্মেও দিয়েছেন, সামনে এবার ফাইনালেও হয়তো দিবেন। এরপরে ফাইনাল কনক্লুশনটা হচ্ছে আপনার যে আপনি কি অ্যাডভাইস করছেন আপনার ক্লায়েন্টকে। এই কনক্লুশনের প্রয়োজনে যদি আপনাকে আবার রিপিট করা লাগে ফ্যাক্ট, সেটাও আপনি প্রয়োজনে রিপিট করতে পারেন, যে এই ক্লায়েন্ট আমাকে এই কাজের জন্য এরকম ভাবে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। আফটার অ্যানালাইজিং দ্য ল, ইট ইজ আওয়ার ওপিনিয়ন বা আই অ্যাম ইনস্ট্রাক্টিং বা অ্যাডভাইজিং দি ক্লায়েন্ট যে আপনার এটা এই ধাপ অনুসরণ করে অ্যামেন্ড করতে হবে বা অ্যামেন্ড করা যাবে, অথবা এই ধাপ হওয়ার কারণে বা এই বাধা থাকার কারণে আপনার পিটিশনটা বা আপনার এই মামলার প্লেইনটা অ্যামেন্ড করার কোনো সুযোগ নাই। এই কয়েকটা জিনিস কিন্তু আপনারা ক্লিয়ারলি বুঝে নিতে পারেন। সো স্ট্রাকচার হবে প্রথমে ফ্যাকচুয়াল বিষয়টা আপনারা সামারাইজ করবেন। পুরো জিনিসটা কপি করে বসিয়ে দিবেন না প্লিজ, কিন্তু তাই বলে আবার এক লাইনেও লিখে দিয়েন না, এটাও আবার আপনাদের নিজেদের, কারণ আবারও বলছি 12.5 নাম্বার, 12.5 নাম্বারের জন্য আপনার এটা লিখতে হচ্ছে। আপনারা অনেকেই আমি 2 পয়েন্ট অ্যান্সার চাই, কিন্তু তাই বলে 12.5 নাম্বারের জন্য আপনি যদি 2 পৃষ্ঠায় লিখে দেন, তাহলে আমার জন্য নাম্বার দেওয়াটা কঠিন হয়ে যায়। তো অন্তত একটা স্ট্যান্ডার্ড, মিনিমাম স্ট্যান্ডার্ড, যেটা এই যে 4টা ক্রাইটেরিয়া বললাম, এই 4টা ক্রাইটেরিয়া ফলো করে একটা স্ট্যান্ডার্ড ইয়ে লিখলে আপনার অন্তত 3-4 পৃষ্ঠা লেখা উচিত বলে আমি মনে করি। এটা জাস্ট একটা ফ্যাক্টের আলোকে বলছি। এটা হচ্ছে একদম বেয়ার মিনিমাম। এখন আপনারা যারা অ্যাডভান্স পড়াশোনা করছেন বা করবেন, তারা এটার মধ্যে বিভিন্ন কেস ল অ্যাড করেছেন, অনেকেই মিড টার্মেও করেছেন, সামনে হয়তো করবেন। অনেকে বিভিন্ন ধরনের লয়ের, ইভেন আমি যেটা দেখেছি যে অ্যাডভান্স কেউ কেউ পড়াশোনা করেছেন, যে সিপিসির অন্যান্য রেলেভেন্ট প্রভিশন বা অর্ডারও কেউ কেউ নিয়ে এসেছেন, হুইচ ইজ ভেরি গুড। সেটা আপনি করতে পারেন, আপনি সেটার জন্য ভালোভাবে মূল্যায়নও পাবেন, দ্যাট ইজ ফাইন। কিন্তু বেসিকটা হচ্ছে, একদম বেসিক হচ্ছে যে আপনাকে ফ্যাক্টটা নিয়ে আসতে হবে, দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনাকে লটা, রিলেভেন্ট যে লটা, সেটা যদি সিপিসির কোনো সেকশন হয় সেই সেকশন আনবেন, অথবা সিপিসির যদি কোনো অর্ডার হয়, অর্ডার রুল হয়, সেই রেলেভেন্ট রুল বা এটা নিয়ে আসবেন। এই অর্ডার বা সেকশন হুবহু তুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি কাউকে বলছি না যে আপনারা সিপিসির সকল সেকশন বা ধারাগুলো মুখস্থ করে ফেলেন, ইম্পসিবল, এটা আসলে প্র্যাকটিক্যালও না, এটা প্রয়োজনও নাই। বাট পরিষ্কার ধারণা থাকতে হবে সেকশন 30-তে কি বলা হচ্ছে আপনি যেন জানেন, বা আপনার অর্ডার 8-এর রুল 1-এ আসলে কি বলা আছে সেখানে, এটা যেন আপনার মাথায় পরিষ্কার থাকে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে লটা আপনি প্লেস করলেন, এবার হচ্ছে অ্যানালিসিস, ফ্যাকচুয়াল অ্যানালিসিস। আসলে আপনি যে লটা দিলেন এবং যে ফ্যাক্টটা উপরে লিখলেন, এই ল এবং ফ্যাক্টের সংমিশ্রণ করে আপনি আপনার অ্যানালিসিসটা করবেন। এই অ্যানালিসিসের মধ্যে আপনারা চাইলে যারা পড়াশোনা অ্যাডভান্স পড়ছেন, কেস ল নিয়ে আসতে পারেন, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল সিনারিওস নিয়ে আসতে পারেন, আপনারা উদাহরণ নিয়ে আসতে পারেন, যেভাবে আপনাদেরকে মনে হয় যে আপনার ক্লায়েন্টকে অ্যাডভাইস করার জন্য সহজ হবে সেভাবে আপনি অ্যাডভাইস করবেন। চতুর্থ ধাপ হচ্ছে আপনার কনক্লুডিং পার্ট, যেখানে আপনি আপনার মূল উত্তরটা আপনি লিখবেন, অর্থাৎ আপনি সেখানে সামারি করে যেটা স্পেসিফিক আপনাকে চাওয়া হচ্ছে, অর্থাৎ আপনি যদি অ্যাডভাইস চাওয়া হয় অ্যাডভাইস করবেন, তাকে যদি আপনি এক্সপ্লেন করতে বলা হয় আপনি এক্সপ্লেন করবেন, এইভাবে জিনিসটাকে গুছিয়ে নিয়ে আসবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনারা প্রশ্ন মিস করে যান উত্তরটা, অনেক ক্ষেত্রেই, অর্থাৎ আমি 3টা পার্টে হয়তো চেয়েছি, হয়তো বলেছি যে ওনাকে অ্যাডভাইস করেন, আপনি সুন্দর করে লিগ্যাল অ্যানালিসিস করে গেলেন এবং লাস্টে এক লাইনে বলে দিলেন যে আমি এইভাবে তাকে অ্যাডভাইস করলাম। এটা কিন্তু আসলে উত্তরটা গ্রহণযোগ্য হলো না। আপনাকে সবগুলোর মধ্যে একটা ব্যালেন্স করতে হবে। এটা আপনারা অলরেডি অনেকগুলো পরীক্ষা দিয়েছেন, আপনারা খুব ভালোভাবেই জানেন যে আপনি আসলে আগেই একটা প্ল্যান করে ফেলেন যে এই উত্তরটা আপনি কিভাবে দিবেন, কতটুকু লিখবেন এবং কোন অংশ আপনি কত দূর পর্যন্ত যাবেন। এই স্ট্রাকচারটা যদি আপনার হয়ে যায় না, এবং এটার সাথে আপনি যদি আপনার সময়কে অ্যাডজাস্ট করে নেন, তাহলে দেখবেন যে আপনারা নির্বিঘ্নে লিখে যেতে পারছেন। টাইমিং এর কারণে আপনার লেখার কোনো অসামঞ্জস্যতা তৈরি হচ্ছে না। এই হচ্ছে উত্তর দেওয়ার প্রক্রিয়া। এবার হচ্ছে টপিক গুলো নিয়ে আবার একটু আমি বলি যে কোন কোন টপিক আপনাকে একটু ডিপে ঢুকতে হবে। এক হচ্ছে, আমি আবারও বলছি, প্লেন্ট এবং রিটেন স্টেটমেন্ট, এগুলোর কন্টেন্ট কি, কি কি লাগে, আপনার প্লেনটা কি জিনিসটা দিতে হবে, কি জিনিসটা দিলে আপনার প্লেনটা সম্পূর্ণ বলে বিবেচিত হবে, কোন কোন জিনিস হলে অসম্পূর্ণ ভাবে বিবেচিত হবে।
এইটা একটা বিষয় আমরা আলোচনা করেছি। সমনের বিষয়টা আমরা আলোচনা করেছি। সমন জারি হওয়া, সমন জারি না হওয়া, সমন জারি হওয়ার পর কি হবে, সমন কিভাবে জারি হতে পারে, সর্বশেষ অ্যামেন্ডমেন্ট অনুসারে এসএমএস করার মাধ্যমেও সমন জারি করা যেতে পারে, ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো যে বলা আছে আপনাদের ওই সেকশন, ওই রুলস গুলো রিলেভেন্ট, এগুলো সম্পর্কে আপনাদের একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। অ্যাপিয়ারেন্সের বিষয়ে আমরা আলোচনা করেছি, অর্থাৎ সমনের পর অ্যাপিয়ারেন্সের যে ইস্যুটা, ওইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ফ্রেমিং অফ ইস্যু, অর্থাৎ ইস্যু ফ্রেম করা। এটা কিন্তু আপনাদের ওই সিপিসি সিভিল লিটিগেশনের ধাপগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ কি বিষয়ে ইস্যু ফ্রেম করা যেতে পারে, কোন বিষয়টা গুরুত্বপূর্ণ, কোন বিষয়টা বাদ দেওয়া যেতে পারে, এই বিষয়ে একটা ধারণা রাখা। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে যে সেকশন 30 স্টেপ যেটা বলা হয়, অর্থাৎ ডিসকভারি, ইন্সপেকশন বা এই জাতীয় যে পদক্ষেপগুলো আছে, যেটা আপনার বিচারিক প্রক্রিয়া বা ট্রায়াল শুরু হবার আগেই শেষ করতে হয়। যেমন ধরেন কোন ডকুমেন্ট আপনার কাছে নাই, এটা নিয়ে আসা অত্যন্ত জরুরি, সেই ক্ষেত্রে আপনি কিভাবে কোর্টের অনুমতি নিয়ে কিভাবে আনতে পারেন, সেটা সেটা অর্ডার সেকশন 30-তে বলা আছে। এবং রিলেভেন্ট অর্ডার যেটা, সেটা আপনারা মাথায় রাখলেন। এই 4-5টা টপিকে কিন্তু আমি কিন্তু আসলে খুব বেশি যে ভাস্ট মনে হচ্ছে, তো ভাস্ট তো বটেই, সিপিসি তো সারা জীবনে পড়ার সাবজেক্ট, কিন্তু আমরা কিন্তু আমাদের আলোচনা এই 4-5টা 6টা টপিকের মধ্যেই রাখছি, উইথ আ ভেরি ভেরি স্পেশাল ফোকাস টু দ্য জেনারেল স্টেপস, স্টেপস অফ লিটিগেশন। আপনি স্টেপ 1 ফাইলিং থেকে শুরু করে একদম মামলার রায় পর্যন্ত কোন সেকশন কোথায় কিভাবে বলা আছে, প্রসিডিওরটা মাথায় রাখবেন। জি বলেন, প্রশ্ন করছেন। স্যার এই যে অ্যাডমিশন হিয়ারিং এর তো সরাসরি কোনো আদেশ বা সেকশন পেলাম না, তো সেই জায়গা থেকে এটা কোথাও নাই, এটা হচ্ছে প্র্যাকটিস। স্যার অ্যাডমিশন রিজেকশন অফ হিয়ারিং, প্লেন্টের সাথে কি অ্যাডমিশন হিয়ারিং এর কোনো সম্পর্ক আছে বা স্থাপন না করা না যাবে? না 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 না, কারণ রিজেকশন অফ প্লেইন্ট হলে একটা অর্ডার হয় এবং সেটা অ্যাপিল করা যায়, কিন্তু অ্যাডমিশন হিয়ারিং হচ্ছে আপনার মামলার নাম্বারই পড়ে নেই এখন পর্যন্ত, অর্থাৎ আপনার এই যে প্লেইন্ট আপনি নিয়ে এসেছেন সেটা মামলা বলেই বিবেচিত হবে না, এটা একদম ফাইলিং স্টেজেই বাতিল হয়ে যাবে। সুতরাং আপনি প্রয়োজনে আবার নতুন করে যে কারণে বা যে গ্রাউন্ডে আপনার অ্যাডমিশন হিয়ারিং এ মামলা বাতিল হলো, সেই গ্রাউন্ডটাকে রিমিট করে আপনি আবার প্রয়োজনে নতুন করে মামলা ফাইল করতে পারবেন। কিন্তু রিজেকশন ইজ ভেরি ডিফারেন্ট থিং। রিজেকশন হয়, আমি খেয়াল আছে আপনাদের অর্ডার 7 রুল 11 আপনারা দেখতে পারেন, রিজেকশন হয় হচ্ছে স্পেসিফিক কিছু প্রসিডিউরাল কারণে, যেমন এই কোর্টের জুরিসডিকশন ভুল, অথবা মামলাটা নাই, লিমিটেশন পিরিয়ড পার হয়ে গিয়েছে, অথবা যেটা আমি একটা দুটো উদাহরণ দিয়ে বলেছিলাম, এলসির ম্যাটারে বলেছিলাম যে হয়তো লফুল, কিন্তু কালচার বা প্র্যাকটিস অফ দি কোর্ট হচ্ছে যে এই ধরনের মামলা এন্টারটেইন করা হবে না। ইন দ্যাট কেস একটা রিজেকশন, একটা অর্ডার, অর্থাৎ আপনার মামলার একটা নাম্বার পড়ে, নাম্বার পড়ার পর মামলার এগেনস্টে একটা অর্ডার হয়, অর্ডার হয়ে একটা রিজেকশন হয়ে যায় এবং এটার এগেনস্টে আপনি হায়ার কোর্টে চ্যালেঞ্জ করতে পারবেন। সো অ্যাডমিশন হিয়ারিং আপনারা কোথাও পাবেন না, এটা হচ্ছে প্র্যাকটিস অফ দি কোর্ট, এবং এটার এগেনস্টে কোনো অর্ডার বা আদেশ কিছু হবে না, আপনাকে আপনার ফাইল ফেরত দিয়ে দিবে, হাতে ধরাই দিবে। স্যার তাহলে আদালত এটার আইনি ভিত্তি কোথায় পাচ্ছে বা এটার জুরিসডিকশন কি, আদালত এটা কোন ভিত্তিতে করতেছে? আদালত এটার ভিত্তি প্রয়োজন হচ্ছে না, কারণ এটা মামলা হিসেবে বিবেচিতই হচ্ছে না। এটা তখনই সিপিসি বা সিভিল প্রসিডিউরের মধ্যে ঢুকবে যখন এটা একটা মামলা হিসেবে বিবেচিত হবে। তো আপনি তো মামলাই ফাইল করেন নাই এখন পর্যন্ত। আর এই বিষয়টা নির্ধারণ করবে কারা স্যার, যে এটা অ্যাডমিশন হিয়ারিং এ যাবে নাকি সরাসরি ফাইল হবে? এটা কি এটা ডিসক্রিশনারি পাওয়ার সাধারণত, নাকি? সাধারণত প্র্যাকটিস যেটা, সেটা হচ্ছে যে আমাদের মামলার যারা রেজিস্ট্রার বলা হয় কোর্টের, অর্থাৎ আমরা যাদেরকে বলি পেশকার অথবা সেরেস্তারা, মূলত মামলা তিনি গ্রহণ করেন। আপনারা কোর্টে গেলেই দেখবেন যে কোর্টের মামলাটা ফাইল করা হয় হচ্ছে কোর্টের এজলাসের পাশে একটা অফিস থাকে সেখানে। উনি হচ্ছে উল্টায় উল্টায় প্রত্যেক পৃষ্ঠা দেখেন, নাম ঠিকানা ঠিক আছে কিনা, ওকালতনামায় স্বাক্ষর আছে কিনা, সমন গুলা ঠিক আছে কিনা, স্ট্যাম্প বা কোর্ট ফিজ এগুলো ঠিক আছে কিনা, এগুলো দেখে 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 দেখতে 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 তার যদি হঠাৎ করে মনে হয় যে এই সাবজেক্ট ম্যাটারটা মামলাটা নেওয়ার আগে জজ সাহেবের সাথে একটু আলাপ করা দরকার, এইটাকেই বলা হয় অ্যাডমিশন হিয়ারিং মূলত। এটা কিন্তু এমন হয় অনেক ক্ষেত্রে, আমরা আমাদের প্র্যাকটিসে দেখেছি যে এটা যে ফর্মালি অ্যাডমিশন হিয়ারিং এর জন্য রাখবে এমনটা না। যদি আমরা পুশ করি, অথবা যদি ধরেন সম্পর্ক ভালো আছে, বা এটা অ্যাডমিশনের জন্য রাখেন, আপনি গিয়ে দরকার হলে ভিতরে কথা বলে আসেন, তখন সে কিন্তু মামলার ফাইল হাতে গিয়ে জজ সাহেবের সাথে ভিতরে আলাপ করে আসে।
জজ সাহেবকে তখন ফাইলটা দেখায়, মামলাটা সে একটা বলে, বলার পরে তখন হচ্ছে উনি এটাকে ইয়ে করে দেয়, ওটাকে ডিসিশন একটা দিয়ে দেয় তখন যে না, এটা এভাবে হতে পারে অথবা এভাবে হতে পারে না, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার ওই যে সর্বশেষ যে বিষয়টা, স্টেপ অফ সিভিল সুট যেটা নিয়ে আপনি বলছিলেন, এটা নিয়ে যখন আমরা প্রস্তুতি নিব আমরা কোন কোন বিষয়গুলো কভার করবো বা এটার জন্য যেহেতু অনেক বড় মার্কের একটা। একদম একদম। না না, বড় মাপের বিষয় না, কিন্তু এটা কিন্তু আসলে খুব স্ট্রাকচারাল একটা জিনিস। আপনারা সবাই মিলে যদি একটা চার্ট তৈরি করে ফেলেন দেখবেন আরো সহজ হয়ে গেছে। এটা স্টেপ ওয়ান হচ্ছে ফাইলিং। ফাইলিং এ রিলেভেন্ট সেকশন কি? আসলে তেমন কিছু নেই। অর্ডার ফোর সম্ভবত আপনাদের জন্য রিলেভেন্ট হবে। বলাই আছে যে ওকালতনামা লাগবে, ক্লেইন্ট লাগবে, এই লাগবে, সেই লাগবে, ইত্যাদি ইত্যাদি। তারপরে ফাইলিং এর পরে কি হয়? সমন ইস্যু হয়। সমনের জন্য রিলেভেন্ট সেকশন কি? তারপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স হয়। অ্যাপিয়ারেন্স এর পর একটা সেটেলমেন্ট অফ ডেট হয়, পেরেন্টরি হিয়ারিং হয়। এর মধ্যে অর্ডার 30 স্টেপস গুলো থাকলে থাকবে, যে ডিসকভারি ইন্সপেকশন। এরপর ট্রায়াল শুরু হয়ে যায়, সাক্ষী জেরা হয়, এরপর আর্গুমেন্ট হয়, তারপরে রায়, এবং তারপরে অ্যাপিল অথবা এক্সিকিউশন। দুই পক্ষ দুটো করে। এই যে 8টা জিনিস, 7-8টা জিনিস, এটা আপনাদের একেবারে মুখস্থ রাখতে হবে, একদম যেন যে কোনো ভাবে এটা নিয়ে আসা যায়। এটাতে খুব যে ইনডেপথ যেতে হবে এটা আমার সাজেশন এই মুহূর্তে না, কারণ এটা আপনারা সারা জীবন ধরে করবেন। বাট আপনাকে কোনটা রিলেভেন্ট পার্ট কি, এখন যদি আপনারা হঠাৎ করে বলেন যে সেটেলমেন্ট অফ ডেটে কথার কথা রায়ের ডেট ফিক্স করা হয়, তাহলে তো আসলে হইল না। এসডি বা সেটেলমেন্ট অফ ডেটে হচ্ছে মামলার শুরু বা সূচনা, পেরেম্পটরি হিয়ারিং যেটা, সেই ডেটটা ফিক্স করা হয়। সুতরাং এখানে কিন্তু অন্য কোনো কিছু বলার সুযোগ আসলে নাই। বলেন, এরপর আর কোনো প্রশ্ন থাকলে বলেন। তবে আবার বলছি একটা জিনিস আপনার মাথায় রাখবেন যে আমি যদিও সহজে বলছি, কিন্তু আপনাদের বিবেচনাবোধটা থাকতে হবে যে এটা আসলে কত নাম্বারের জন্য যাওয়া হচ্ছে। সেই নাম্বারের আলোকে আপনারা সেভাবে উত্তর দিবেন, কারণ আপনাদের লেখার পরিমাণ যদি খুবই কম হয় তাহলে আসলে আমার জন্য নাম্বার দেওয়াটা কঠিন হয়ে যাবে। তাই বলে আবার একেবারে পৃষ্ঠা ভরানোর জন্য আপনি এই যে অপ্রাসঙ্গিক জিনিস লিখে ভরে থাকবেন, তাতেও কিন্তু হবে না। সুতরাং আপনাদেরকে এই একটা ব্যালেন্স ডিসিশন নিতে হবে যে এই প্রশ্ন বা এই একটা পার্ট, এই একটা বিষয় আমার কাছে জানতে চাওয়া হচ্ছে, এটার জন্য এক্স্যাক্টলি আসলে কতটুকু আমি সময় নেব। একটা জিনিস মাথায় রাখবেন, এটা আপনারা তো আসলে পরীক্ষা দিচ্ছেন। আমি ব্যক্তিগতভাবে যেটা করতাম, আমি খুব একটা ভালো ছাত্র ছিলাম না, মাঝারি মানের ছাত্র ছিলাম, বাট আমার পরীক্ষার একটা বড় অংশ প্রশ্ন পড়া এবং প্রশ্নের প্ল্যান করা। 15 মিনিট 20 মিনিট, প্রথম 15-20 মিনিট আমি এই টাইমটাতে ব্যয় করতাম। অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, আমি এখানে কি কি পয়েন্ট দিব। অনেক সময় আমি প্রশ্নের উল্টা পাশের পয়েন্ট আকারে লিখেও রাখতাম যে এটা 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 টাচ করবো, সো দ্যাট লিখতে লিখতে অনেক সময় ছুটে যায় মাথা থেকে। এরপরে এটাতে আমি, এটা এখন 8:30 বাজে, 8:30 থেকে 8টা 9টা 15 এর মধ্যে আমি এটা শেষ করবো। এইভাবে একটা স্ট্রাকচার করে নিলে হবে কি, আপনি যদি সেটা 80% ফলো করতে পারেন তাহলেও দেখবেন যে আপনার প্রশ্নগুলো এবং উত্তরগুলো কাঠামোটা অনেক বেশি শক্তিশালী থাকবে, এবং অনেক বিষয় যেটা হয়তো আপনি জানতেন কিন্তু শেষ মুহূর্তে 2-2.5 ঘন্টা ধরে লিখছেন, তাড়াহুড়া করতে গিয়ে ভুলে যাচ্ছেন বা ছুটে গেছেন, এটা তখন হচ্ছে একটা ঝামেলা তৈরি করবে। তো বেটার আপনারা প্ল্যান করে নেবেন আগে থেকে ইন অ্যাডভান্স, কতটুকু লিখতে হবে, কোনটা কি লিখবেন, কিভাবে লিখবেন, তাহলে দেখবেন উত্তর দেওয়াটা সহজ হবে। আচ্ছা, এবার আবার বলেন আপনাদের আর কোন টপিকের মধ্যে কোনো বিষয় অস্পষ্ট বা বোঝার অসুবিধা আছে কি?
জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন বা কোনো বিষয়ে যেটা বুঝতে মনে করেন যে এখনো একটু ঘাটতি আছে সেটা বলতে পারেন। স্যার সম্ভবত কারো কোনো প্রশ্ন নেই। ওকে, তারপরেও আমি বলছি আপনাদের পরীক্ষা মানে 11 তারিখে নাকি, বা 11 বা 12 তারিখ কবে জানি আমি দেখলাম ডেট। তো 13 তারিখে, আচ্ছা। এর মধ্যে আপনারা তো পড়াশোনা শুরু করেছেন, ঢুকছেন ভেতরে। এর মধ্যে যদি কোনো বিষয় মনে করেন যে অস্পষ্টতা থাকছে তাহলে সেটা আপনাকে বলে দিতে পারেন। আর যারা কুইজ মিস করেছেন তাদের জন্য ছোট্ট একটা টপিক আমি আজকে দিয়ে দিচ্ছি, আপনাদের এই সিলেবাসের মধ্যেই থাকবে। আপনারা সেটা অ্যাসাইনমেন্ট আকারে আমাকে পরীক্ষার আগেই দিয়ে দিবেন, তাহলে আমি সেটা আপনাদের কুইজ হিসেবে কাউন্ট করে মার্কগুলো আপডেট করে রাখবো। 4-5 জন আছেন সম্ভবত যারা ফার্স্ট কুইজ মিস করেছিলেন, তাদের জন্য এটা একটা অপশন। যদি এটা মিস করেন তাহলে আপনাদের একটা নাম্বারই কাউন্ট হবে। স্যার ঠিক ফাইনালের আছে। মার্ক একটু বাড়ায় দিন। আচ্ছা, আমি চেষ্টা করবো। আমি যদি খাতার মধ্যে আপনাদের ইফোর্টটা দেখতে পাই, আমি কিন্তু মার্কস দেই, কিন্তু ইফোর্ট না দেখলে আমি মার্কস দেই না। ইনফ্যাক্ট আপনাদের এই যে লাস্ট কুইজটাতে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি কয়েকজনের উপরে, মানে সবার উপরে না। আপনারা একটা ফাইল রিনেম করে দিয়ে দিয়েছেন কয়েকজন, 2-3 জন আমি দেখেছি। আপনারা দেন যেগুলো হয়তো আমরা সব খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করি, কিন্তু পরে যখন দেখি যে একই জিনিস, একই ফন্ট, একই লেখা, শুধু আপনি ফাইল নেম চেঞ্জ করে আপনার রোল চেঞ্জ করে দিয়ে দিয়েছেন, এটা আসলে ডিসঅ্যাপয়েন্টিং। তো আমি ইফোর্টটাই দেখি আপনারা, কারণ আমি জানি আপনি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে সিপিসি পড়ে আসলে কতটুকু কি করতে পারবেন। এটা সম্ভব না, এটা আমরা নিজেরাই এখনো শিখছি। বাট সিনসিয়ারিটি থাকলে, আপনার পড়াশোনার চেষ্টাটা থাকলে, এটার একটা রিওয়ার্ড আপনি অবশ্যই পাবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে সংক্ষিপ্ত ক্লাসটা শেষ করছি। আমি আপনাদের এখানে যারা ছিলেন আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, অসুবিধা নেই। আর পরীক্ষার আগে যদি মনে করেন যে আরেকটা রিভাইজ ক্লাস বা এরকম প্রবলেম সলভিং ছোট্ট সেশন করা দরকার, আমাকে একদিন দুদিন আগে একটু টেক্সট করে রাখলে এরকম একটা সময় আমরা হয়তো আলাপ করতে পারবো। তো আপনাদের প্রয়োজন থাকলে সেটা আমাকে জানিয়ে দিন। আর এমনিতে ওভারঅল বেস্ট অফ লাক পরীক্ষার জন্য। আশা করি সবাই ভালো করবেন। আমরা তাহলে এখানে শেষ করছি। জি স্যার, আসসালামু আলাইকুম। হুম, হুম। আসসালামু আলাইকুম স্যার।